সিএএ, এনআরসি, এনপিআর সিরিজের আগের অর্থাৎ প্রথম পর্বে আমরা আলোচনা করেছি সিএএ 2019 বা 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে। কিন্তু এই আলোচনা অসম্পূর্ণ থেকে যায় যদি না আমরা মূল নাগরিকত্ব আইন, তার সংশোধনী, বিশেষ করে 2003 সালের সংশোধনী এবং এনআরসির সাথে একসাথে গোটা ব্যাপারটা দেখি। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ পর্যন্ত ক্রোনোলজি বোঝার উপদেশ দিয়েছেন। তাই চলুন এই পর্বে আমরা আলোচনা করি এনআরসি, তার উদ্ভব আর সরকারি অপপ্রচার নিয়ে। এনআরসি কি? এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি। এটা একটা তালিকা যাতে ভারতের সকল নাগরিকের নাম থাকতে হবে। যদি আপনার নাম এনআরসিতে না থাকে তাহলে আপনি ভারতের নাগরিকত্ব হারাবেন, আপনাকে ডাউটফুল বা সন্দেহজনক তকমা দেওয়া হবে। 2003 সালে কেন্দ্রের প্রথম এনডিএ সরকার নাগরিকত্ব আইনে সংশোধনী এনে এই এনআরসি তৈরির বিধান দেয়। অর্থাৎ আজকের মতো সেদিনও অবৈধ অনুপ্রবেশকারীদের জুজু দেখিয়ে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার জনগণকে বিভ্রান্ত করেছিল। কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন সমেত সংসদে এই সংশোধনী পাশ হলেও এখানে মূল নাগরিকত্ব আইনের সারমর্মকেই উপেক্ষা করা হয়। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারও পরবর্তী 10 বছরে এই সংশোধনীকে বা এনআরসি তৈরির বিধানকে বাতিল করেনি। ভারতের নাগরিক কারা? সংবিধান কি বলছে? ভারতীয় উপমহাদেশের বিভাজন ঘটিয়ে ভারত ও পাকিস্তান তৈরি এবং সেই সাথে কোটি কোটি জনগণের এক লহমায় উদ্বাস্তুতে পরিণত হয়ে যাওয়ার বাস্তবতাকে মাথায় রেখে আমাদের দেশের সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল যে সংবিধান প্রবর্তনের সময়ে যারা ভারতীয় ভূখণ্ডের অধিবাসী ছিলেন তাঁরা এবং যাঁরা ভারতে জন্মেছিলেন তাঁরা, বা যাদের বাবা অথবা মায়ের যে কোনো একজন ভারতে জন্মেছিলেন তাঁরা, বা একজন সাধারণ নাগরিক হিসেবে যারা ভারতে লাগাতার 5 বছর ধরে বসবাস করছিলেন তাঁরা সকলেই ভারতের নাগরিক। এছাড়াও সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যারা তৎকালীন পাকিস্তান অর্থাৎ এখনকার পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্থানান্তরিত হয়ে ভারতে এসেছেন তাদের ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে যদি তিনি বা তার অভিভাবক বা তার দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা কেউ 1935 সালের নির্ধারিত অবিভক্ত ভারতের সীমানার মধ্যে জন্মগ্রহণ করে থাকেন এবং তিনি 19 জুলাই 1948 সালের আগে ভারতে স্থানান্তরিত হয়েছেন অথবা এই তারিখের পরে স্থানান্তরিত হয়েছেন। কিন্তু ভারতের সংবিধান প্রবর্তনের আগে ভারত সরকার কর্তৃক নিয়োজিত কোনো আধিকারিকের কাছে আবেদন ভিত্তিতে তিনি ভারতের নাগরিক হিসেবে নথিভুক্ত হয়েছেন। সংবিধানের দেখানো পথ অনুযায়ী তৈরি হয়েছিল নাগরিকত্ব আইন 1955 এবং 1956 সালের নিয়মাবলী, যা জন্মসূত্রেই নাগরিকত্বের অধিকারকে স্বীকার করেছিল। বর্তমান পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত মানুষদের বলা হয়েছিল স্থানান্তরিত মানুষ। কোথাও তাদেরকে অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া বা বিদেশি বলা হয়নি, যে কারণে স্বাধীনতার পর থেকে ভারতবাসীর অন্যান্য অনেক বিষয় নিয়ে সমস্যা থাকলেও নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা ছিল না। তাহলে এনআরসি বিতর্ক সৃষ্টি হওয়ার পেছনে কারণ কি? নাগরিকত্ব নিয়ে সমস্যার সূত্রপাত হয় 1985 সালের আসাম চুক্তির মাধ্যমে। এই চুক্তির পর থেকেই এখনো পর্যন্ত 6 বার এই নাগরিকত্ব আইন সংশোধন করা হয় এবং প্রতিবার একটু একটু করে সংবিধান স্বীকৃত নাগরিকত্বের ধারণাকে খর্ব করা হয়। এর মধ্যে বিশেষ করে 1986 সালের এবং 2003 সালের সংশোধনীর মাধ্যমে নাগরিকত্বের শর্তকে আরও কঠোর করে দেওয়া হয়। সংবিধানের দেখানো রাস্তার উল্টো পথে হেঁটে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারকে বাতিল করা হয়। সাথে পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্থানান্তরিত হয়ে আসা মানুষদের নাগরিকত্বের অধিকারকেও অস্বীকার করা হয়। 2003 সালে সংশোধনীর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীর জুজু দেখিয়ে এনআরসি তৈরির বিধানও দেওয়া হয়।
অর্থাৎ দেশের 100% মানুষকে ব্যক্তিগত লিগ্যাসি ডেটা নিয়ে নতুন করে নাগরিকত্ব অর্জনের পথে ঠেলে দেওয়া হয়। বলা হয় যে যারা এই এনআরসিতে স্থান পাবেন না তারা ঘোষিত হবেন অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে, বঞ্চিত হবেন ভোটাধিকার, সম্পত্তির অধিকার সহ নাগরিকত্বের জন্য সংবিধানের প্রদত্ত সমস্ত রকমের অধিকার থেকে। এইভাবেই প্রথমবারের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত মানুষকে একটা সংকটের মুখে ঠেলে দেওয়া হলো। বিশেষ করে অবিভক্ত ভারত থেকে আগত মানুষ ও তাদের সন্তান সন্ততির যে সংবিধান স্বীকৃত নাগরিকত্ব অর্জনের অধিকার ছিল সেটাকে এভাবে কেড়ে নেওয়া হলো। বলে দেওয়া হলো আপনি কত বছর ধরে বর্তমান ভারতে বসবাস করছেন বা সংবিধান গ্রহণের সময় ও পরবর্তী কত সময়কাল ধরে ভারতবর্ষে বসবাস করছেন, কি করছেন না, এগুলো নাগরিকত্বের কোনো বিষয়ই নয়। আপনাকে 2003 সালের নিয়মাবলী অনুযায়ী তথ্য নিয়ে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআরে বাধ্যতামূলক নাম রেজিস্ট্রেশন করাতে হবে। এই এনপিআর নিয়ে আমরা পরের পর্বে বিশেষভাবে আলোচনা করব। আপাতত এইটুকু বুঝে নেওয়া যাক যে এই এনপিআরের ভিত্তিতে সরকার এসি ঘরে বসে নিজের ইচ্ছামতো এনআরসি তালিকা প্রকাশ করবে। নিজের ইচ্ছামতো বলা হচ্ছে কারণ আসামে আমরা তেমনটাই হতে দেখেছি। আসাম এনআরসিতে কি হয়েছিল? এখনো পর্যন্ত শুধুমাত্র আসাম রাজ্যে এনআরসি করা হয়েছে, সেটাও বিজেপির শাসন চলাকালীন। বিতর্কিত আসাম চুক্তি অনুযায়ী 24শে মার্চ 1971-এর মাঝরাতের পরে যারা আসাম রাজ্যে প্রবেশ করেছেন তাদের এই তালিকা থেকে বাদ পড়ার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যে 30শে জুলাই 2018 তারিখে প্রকাশিত খসড়া এনআরসি বা খসড়া নাগরিকপঞ্জিতে বাদ গেছেন প্রায় 40 লক্ষেরও বেশি জনগণ। এই অবৈধ অনুপ্রবেশকারীদের বন্দি করার জন্য ডিটেনশন সেন্টার তৈরি করতে কেন্দ্র থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করা হতে থাকে, যা নাৎসি জার্মানি কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে করিয়ে দেয়। এমনকি বিজেপি দলের নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই অবৈধ অনুপ্রবেশকারীদের গুলি করে মেরে ফেলার কথাও বলেন। একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। প্রচুর হইচইয়ের পর শেষ পর্যন্ত 31শে আগস্ট 2019 তারিখে আসাম এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ পেলে দেখা যায় যে সেখানে নাম নেই 19,06,657 জন মানুষের। 40 লক্ষ থেকে কমে 19 লক্ষ, সবটাই সরকারের ইচ্ছে। এই 19 লক্ষ জনগণের সবাই তখন বেনাগরিক। নাগরিকত্ব ফেরত পেতে চাইলে তাদের ফরেনার্স ট্রাইব্যুনাল নামে বিশেষ আদালতের কাছে উপযুক্ত কাগজপত্র সমেত আবেদন জানাতে হবে। আর উপযুক্ত কাগজপত্র না থাকলেই তারা বন্দী হবেন ডিটেনশন সেন্টারে। ইতিমধ্যেই বহু মানুষ এই ডিটেনশন সেন্টারের বন্দী হয়েছেন, এমনকি বন্দী থাকা অবস্থায় মারাও গেছেন, যাদের মধ্যে আছেন হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই। এই রকম একটা ভয়াবহ পরিস্থিতিতে 2019 সালের 20শে নভেম্বর গৃহমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন সারা দেশে এনআরসি চালু করা হবে। কিন্তু এটা কি আদৌ সত্যি যে কোটি কোটি অনুপ্রবেশকারী ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বা করছে? পরিসংখ্যান কি বলছে? চারিদিক থেকেই শোনা যায় কোটি কোটি মুসলমান অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে এবং অসমে ও ত্রিপুরায় ঢুকেছে। বিজেপি, আরএসএস, মোদি, শাহের বক্তব্য এদেরকেই শনাক্ত করে দেশ থেকে বার করে দেওয়ার। এই জন্যই এনআরসি ও এনপিআর। কিন্তু তথ্য কি বলছে? যদি সত্যি করে বহু সংখ্যক মুসলিম মানুষ পশ্চিমবঙ্গে ঢুকে থাকেন, তাতে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বিশেষত মুসলমানদের জনসংখ্যা গত 20-30 বছরে বিপুলভাবে বাড়া উচিত। কিন্তু সরকারি জনগণনার তথ্য তা বলে না। 1981, 1991, 2001 এবং 2011 জনগণনার তথ্য মিলিয়ে দেখা যায় এই সময় পশ্চিমবঙ্গের জনসংখ্যার বাড়ের হার উল্লেখ্যভাবে কমেছে, এবং তা কমেছে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের ক্ষেত্রেই। হিন্দুদের বাড়ের হার প্রায় 50% কমেছে এবং মুসলমানদের জনসংখ্যার বাড়ের হার কমেছে 41%। অর্থাৎ পশ্চিমবঙ্গে মুসলমান জনসংখ্যা বাড়ের হার উল্লেখ্যভাবে কমেছে এবং তা প্রায় হিন্দুদের কাছাকাছি। আর এটাও উল্লেখযোগ্য যে এই বাড়ের হার পুরো ভারতবর্ষের জনসংখ্যার বাড়ের হারের থেকে অনেক কম।
বিশেষত বিজেপি শাসিত গোবলয়ের রাজ্যগুলি থেকে তো বটেই। বিজেপি অনেক সময় বলে যে পুরো পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেখলে এই অনুপ্রবেশের চিত্রটা ধরা যাবে না, কারণ এই অনুপ্রবেশ প্রধানত হয়েছে মুর্শিদাবাদ ও মালদার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে। কিন্তু এটাও একটা মিথ্যা প্রচার ছাড়া আর কিচ্ছু না। পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক জনসংখ্যার বৃদ্ধির হার দেখলেও দেখা যায় যে দক্ষিণ দিনাজপুর, নদিয়া, কুচবিহার, উত্তর চব্বিশ পরগনার মতো এমন অনেক সীমান্তবর্তী জেলা আছে যেখানে জনসংখ্যার বৃদ্ধির হার কম। অন্যদিকে সীমান্তবর্তী নয় এমন অনেক জেলা যেমন পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর যেখানে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি। এবং ঘটনা হলো যে জেলাগুলিতে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, একই জেলাগুলিতে হিন্দু জনসংখ্যার বৃদ্ধির হারও বেশি, এবং সেগুলি সবই তুলনামূলক পশ্চাৎপদ জেলা। এর থেকে প্রমাণ হয় মুসলিম অনুপ্রবেশের প্রচার সর্বৈব মিথ্যা, বরং জনসংখ্যার বৃদ্ধির একমাত্র কারণ পশ্চাৎপদতা। অতএব মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না, বরং এনআরসির পাশাপাশি সিএএ 1986, সিএএ 2003 সমেত মূল নাগরিকত্ব আইনের সমস্ত সংশোধনীকেই বাতিল করার দাবি জানান। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এনপিআর নিয়ে এবং দেখব যে আসলে কাদের লাভের কথা মাথায় রেখে এই এনআরসি এনপিআর তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে।